নমস্কার বন্ধুরা, সূর্যাস্তের পর যেখানে সাধারণ মানুষের যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ, এমনকি ভারত সরকার নিজেই যেখানে বোর্ড টাঙিয়ে লিখে দিয়েছে সূর্য ডোবার পর এই দুর্গের সীমানায় প্রবেশ করা আইনত অপরাধ। হ্যাঁ, আমি কথা বলছি রাজস্থানের আলওয়ার জেলায় অবস্থিত এশিয়ার অন্যতম সবচেয়ে ভুতুড়ে এবং অভিশপ্ত স্থান ভানগড় দুর্গ সম্পর্কে। দিনের বেলা এই দুর্গটি দেখতে যতটা সুন্দর আর ঐতিহাসিক মনে হয়, রাত নামার সাথে সাথেই এটি রূপান্তরিত হয় এক ভয়ঙ্কর এবং অতিপ্রাকৃতিক রহস্যের চাদরে। স্থানীয় মানুষেরা বলেন, রাতে এই দুর্গের ভেতর থেকে ঘুঙুরের আওয়াজ, অদ্ভুত কান্নাকাটি আর তলোয়ারের ঝনঝনানি শোনা যায়। যারা এই দুর্গে রাতের বেলা থাকার দুঃসাহস দেখিয়েছে তারা নাকি আর কোনোদিন জীবিত ফিরে আসেনি। কিন্তু কি ঘটেছিল এই দুর্গে? কেন একটি আস্তভাষী খুশি শহর রাতারাতি ধ্বংসস্তূপে পরিণত হল? এর পেছনে কি কোনো তান্ত্রিকের ভয়ঙ্কর অভিশাপ কাজ করছে, নাকি শুধুই কোনো কাল্পনিক গল্প? আজকের ভিডিওতে আমরা ভানগড় দুর্গের সেই গা শিউরে ওঠা ইতিহাস, তান্ত্রিক সিদ্ধিয়ার সেই ভয়ঙ্কর অভিশাপ এবং এই দুর্গের সমস্ত রহস্যের পর্দা ফাঁস করব। আপনি যদি ভূত বা রহস্যের গল্প ভালোবাসেন, তবে আজকের ভিডিওটি একদমই মিস করবেন না। বুক শক্ত করে বসে পড়ুন আর চলে যাওয়া যাক ভানগড় দুর্গের সেই রহস্যময় সফরে। ভানগড় দুর্গ ১৬ শতাব্দীতে নির্মিত একটি দুর্গ যেটি ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত। মুঘল সম্রাট আকবর সমসাময়িক আম্বর রাজ ভগবন্ত দাস তার ছোট ছেলে মধু সিংহের জন্য এই দুর্গটিকে নির্মাণ করিয়েছিলেন। ভানগড় দুর্গটি রাজস্থানের আলওয়ার জেলার আরাবল্লী পর্বতশ্রেণীর সরিস্কা রিজার্ভ সীমান্তে অবস্থিত। এর নিকটতম গ্রাম হল গোলাকাবাস। দুর্গটি ঢালু ভূখণ্ডে পাহাড়ের পাদদেশে অবস্থিত। রাজার প্রাসাদের ধ্বংসাবশেষ পাহাড়ের নিচের ঢালে অবস্থিত। পুকুর এলাকাটি গাছ দ্বারা আচ্ছাদিত এবং একটি প্রাকৃতিক ঝর্ণা প্রাসাদের প্রাঙ্গণের মধ্যে পুকুরে পতিত হয়। দিল্লি থেকে দুর্গটি ২৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এবং দুর্গে যাওয়ার শেষ ২ কিলোমিটারের পথটি কাঁচা। থানা গাজী থেকে দুর্গটির দূরত্ব ৩২ কিলোমিটার এবং নিকটতম বিমানবন্দর হল জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর, যা দুর্গ থেকে প্রায় ৮৮ কিলোমিটার দূরে অবস্থিত। বাবা গোলকনাথ নামে এক সাধু দুর্গটির এলাকায় বাস করতেন এবং তাঁর আদেশ ছিল যে দুর্গের আশেপাশে নির্মিত যে কোনো বাড়ি তার নিজের বাড়ির চেয়ে উঁচু যেন না হয়, আর যদি এমন কোনো বাড়ির ছায়া তার উপর পড়ে, তার ফলে দুর্গ শহরটি ধ্বংস হবে। সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত দুর্গ শহরের প্রধান ফটক দিয়ে প্রবেশ করলেই দেখতে পাওয়া যায় মন্দির, প্রাসাদ এবং ভাটা। এছাড়াও দুর্গের প্রবেশের আরও ৪টি পয়েন্ট রয়েছে: লাহোরি গেট, আজমেরি গেট, ফুলবাড়ি গেট এবং দিল্লি গেট। প্রধান ফটকের প্রবেশ পথে অনেক হিন্দু মন্দির রয়েছে, যেমন হনুমান মন্দির, গোপীনাথ মন্দির, সোমেশ্বর মন্দির, কেশবরায় মন্দির, মহাদেবী মন্দির, গণেশ মন্দির এবং হরি মন্দির। গোপীনাথ মন্দিরটি প্রায় ১৪ ফুট উঁচু চত্বরের উপর নির্মিত এবং মন্দিরের কারুকার্যগুলিতে হলুদ পাথর দ্বারা পুরোহিতের বাসভবন মন্দির পুরোহিত জ্যোতি হাগরি নামে পরিচিত একটি কমপ্লেক্সের চত্বরে অবস্থিত। এরপরেই রয়েছে নাচনের ভবন, নৃত্যশিল্পীর প্রাসাদ এবং জৌহরি বাজার বাজার স্থান। তারপরে রয়েছে গোপীনাথ মন্দির এবং রয়্যাল প্যালেসটি দুর্গের সীমানার চরম প্রান্তে অবস্থিত। হনুমান এবং মহাদেব শিবকে উৎসর্গ করা মন্দিরগুলি মন্দিরের পরিবর্তে সেনোটাফের শৈলীতে নির্মিত। তাদের নির্মাণে ঝিরি মার্বেল ব্যবহার করা হয়েছে। দুর্গের গেটের বাইরে পাওয়া একটি মুসলিম সমাধি, সেটা রাজা হরি সিং এর এক পুত্রের বলে জানা যায়। রাজস্থানের আলওয়ার জেলায় আরাবল্লী পর্বতশ্রেণীর সবুজে ঘেরা এক নিস্তব্ধ উপত্যকায় দাঁড়িয়ে আছে ভানগড় দুর্গ, যা কেবল ভারতের নয়, বরং সমগ্র এশিয়ার অন্যতম রহস্যময় এবং আকর্ষক ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত। ১৫৭৩ খ্রিস্টাব্দে অম্বরের, বর্তমান জয়পুর, কচ্ছপাহা রাজবংশের পরাক্রমশালী রাজা ভগবন্ত দাস তাঁর ছোট ছেলে মাধু সিংয়ের বাসস্থান ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে এই সুপরিকল্পিত এবং প্রাচীন প্রাচীর ঘেরা শহরটি নির্মাণ করেছিলেন। মাধু সিং ছিলেন মুঘল সম্রাট আকবরের নবরত্নের অন্যতম সদস্য এবং মুঘল সেনাবাহিনীর প্রধান সেনাপতি রাজা মানসিংহের আপন ভাই।
রাজকীয় এই শক্তিশালী পারিবারিক সংযোগের কারণে তৎকালীন সময়ে ভানগড় গড়ে তোলার জন্য রাজকোষ থেকে প্রচুর অর্থ, দক্ষ কারিগর ও সামরিক সহযোগিতা মিলেছে, যার ফলে খুব দ্রুতই এটি একটি স্বনির্ভর, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং জনবহুল নগরীতে পরিণত হয়। সামরিক ও ভৌগোলিক দিক থেকে এই স্থানটির গুরুত্ব ছিল অপরিসীম। তিন দিকে প্রাকৃতিক প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা আরাবল্লী পাহাড় শত্রু জল সম্পদ ও প্রাকৃতিক ঝর্ণা ছিল প্রচুর, যা শুষ্ক রাজস্থানের কৃষিকাজ ও একটি বিশাল জনগোষ্ঠীর বেঁচে থাকার জন্য অত্যন্ত উপযোগী ছিল। শহরটিকে সম্পূর্ণ সুরক্ষিত করতে তৎকালীন স্থপতিরা তিন স্তরের বিশাল পাথরের প্রতিরক্ষামূলক প্রাচীর নির্মাণ করেছিলেন এবং দুর্গে প্রবেশের জন্য ভৈরব পোল, লাহেরি পোল এবং আজমেরি পোল নামের চারটি প্রধান ও মজবুত তোরণ বা ফটক তৈরি করা হয়েছিল। দুর্গের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে জোহরি বাজার নামের একটি দোতলা সারিবদ্ধ বিপণী বিতানের ধ্বংসাবশেষ, যা প্রমাণ করে যে একসময় এই বাজারে দেশ বিদেশের বড় বড় বণিকরা আসতেন এবং মণিমুক্ত, মূল্যবান রত্ন, হাতির দাঁতের গহনা, মশলা ও খাঁটি রেশমি কাপড়ের এক বিশাল আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র ছিল এটি। এই বাজারের ঠিক পাশেই রয়েছে একটি বিশাল ধ্বংসাবশেষ, যাকে স্থানীয়ভাবে নর্তকীদের মহল বা নাচনীয় কি হাভেলি বলা হয়, যা তৎকালীন রাজকীয় সাংস্কৃতিক চর্চা, নাচগান ও জাঁকজমকের রাজসাক্ষ্য বহন করে। এছাড়াও দুর্গের চত্বরে অসাধারণ মধ্যযুগীয় হিন্দু স্থাপত্যশৈলীর গোপীনাথ মন্দির, সোমেশ্বর মহাদেব মন্দির, মঙ্গলা দেবী মন্দির এবং কেশব রাই মন্দির অবস্থিত, যেগুলোর দেওয়ালে সূক্ষ্ম কারুকার্যের সাথে ওড়িশার কোণার্ক বা মধ্যপ্রদেশের খাজুরাহ স্থাপত্যের গভীর মিল পাওয়া যায়। পুরো ভানগড় শহরের সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হল শত শত বছর ধরে প্রাকৃতিক বিপর্যয়, যুদ্ধ এবং চরম অবহেলার কারণে এখানকার সব রাজপ্রাসাদ, বাজার ও সাধারণ মানুষের ঘরবাড়ির ছাদ ধসে গিয়ে ধ্বংসস্তূপে পরিণত হলেও এই প্রাচীন মন্দিরগুলোর একটিরও গম্বুজ ও ছাদ আজ পর্যন্ত ধসে পড়েনি, সেগুলো আজও সম্পূর্ণ অক্ষত অবস্থায় সগৌরবে দাঁড়িয়ে আছে। 1720 খ্রিস্টাব্দ নাগাদ জয়পুরের দূরদর্শী রাজা দ্বিতীয় জয় সিং এই দুর্গটি নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করার পদ্ধতি মূলত এবং প্রশাসনিক কেন্দ্রে স্থানান্তরিত হওয়ায় সাধারণ মানুষের আমাদের হ্রাস পায়। পরবর্তীতে 1782 খ্রিস্টাব্দে সমগ্র উত্তর ভারতে এক ভয়াবহ ও ঐতিহাসিক দুর্ভিক্ষ দেখা দেয়, যা ঐতিহাসিক চালিসা দুর্ভিক্ষ নামে পরিচিত। এই চরম খাদ্য ও জনসংকটের মুখে পড়ে ভানগড়ের অবশিষ্ট বাসিন্দারাও জীবন বাঁচাতে নিজেদের ঘরবাড়ি ও সম্পত্তি ছেড়ে চিরতরে অন্য অঞ্চলে চলে যান এবং একসময়ের কোলাহলমুখর এই সমৃদ্ধ নগরী রাতারাতি এক জনমানবহীন, পরিত্যক্ত ধ্বংসস্তূপে পরিণত হয়। তবে ইতিহাসবিদদের এই বাস্তব ও বৈজ্ঞানিক ব্যাখ্যার পাশাপাশি স্থানীয় অধিবাসীদের মনে এবং লোককথায় ভানগড়ের এই আকস্মিক পতন ও ধ্বংসের পেছনে দুটি অত্যন্ত রোমাঞ্চকর ও অতিপ্রাকৃতিক কাহিনী প্রচলিত রয়েছে। প্রথম প্রচলিত গল্পটি এক প্রাচীন সাধুর অভিশাপ নিয়ে, যার আদি কাহিনী অনুসারে ভানগড় দুর্গ ও শহরটি নির্মাণের বহু আগে থেকেই ওই পাহাড়ি নির্জন এলাকায় বাবা বালুনাথ নামের এক শক্তিশালী তপস্বী গভীর ধ্যানে মগ্ন থাকতেন। রাজা যখন ওই স্থানে তাঁর দুর্গ বানানোর পরিকল্পনা করেন, তখন সাধু একটি কঠোর শর্তে অনুমতি দিয়েছিলেন যে রাজার প্রাসাদ যত বড়ই হোক না কেন, তার ছায়া যেন কোনোভাবেই সাধুর ধ্যানের স্থান বা কুটিরকে স্পর্শ না করে। রাজা মাধব সিং এই শর্ত মেনে নিয়েই প্রথম প্রাসাদটি তৈরি করেন, কিন্তু কয়েক প্রজন্ম পর মাধব সিংয়ের অহংকারী উত্তরসূরি রাজা ছত্র সিং নিজের ক্ষমতা ও রাজকীয় জাঁকজমক প্রদর্শনের জন্য মূল প্রাসাদের ওপর আরও কয়েকটি তলা নির্মাণ করে এর উচ্চতা অনেক বাড়িয়ে দেন, যার ফলে একদিন দুপুরে সূর্যের আলো সেই বহুতল রাজপ্রাসাদে দীর্ঘ ছায়া দিয়ে পড়ে বাবা বৈদ্যনাথ কুটিরের ওপর, এবং এতে সাধুর ধ্যান ভঙ্গ হলে তিনি প্রচন্ড ক্ষুব্ধ হয়ে সমগ্র নগরীকে অভিশাপ দিয়ে বলেন যে এই অহংকারী শহরের পতন হবে এবং এখানে কোনোদিন কেউ ছাদ তৈরি করে টিকিয়ে রাখতে পারবে না। দ্বিতীয় এবং সবচেয়ে জনপ্রিয় রোমাঞ্চকর গল্পটি আছে ভানগড়ের রাজরক্ষা, যিনি ছিলেন রাজা ছত্র সিংয়ের কন্যা এবং তৎকালীন সময়ে সমগ্র রাজস্থানের অন্যতম রূপবতী ও গুণবতী নারী। তাঁর সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়েছিল ভারতের বিভিন্ন প্রান্তে, যার ফলে সেই সময় দুর্গের অদূরেই পাহাড়ের চূড়ায় বসবাসকারী সুবিরম নামে এক কালোজাদুতে পারদর্শী তান্ত্রিক রাজকুমারীর প্রেমে অন্ধ হয়ে তাঁকে বশ করার এক কুৎসিত পরিকল্পনা করে।
একদিন রাজকুমারীর ব্যক্তিগত দাসী যখন বাজারের একটি দোকান থেকে সুগন্ধি তেল কিনতে আসে, তখন তান্ত্রিক সিন্ধিয়া গোপনে সেই তেলের বোতলে তীব্র বশীকরণ মন্ত্র প্রয়োগ করে দেয়। কিন্তু চতুর ও বুদ্ধিমতী রাজ কোনোভাবে তান্ত্রিকের এই চক্রান্তের কথা বুঝতে পেরে তেলটি নিজের গায়ে না মেখে প্রাসাদের জানালা দিয়ে বাইরে পাহাড়ের নিচে একটি বিশাল পাথরের ওপর ছুঁড়ে ফেলে দেন। কালো জাদুর তীব্র প্রভাবে সেই বিশাল পাথরটি নিজে থেকেই সচল হয়ে ওঠে এবং পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে গিয়ে সরাসরি নিচে দাঁড়িয়ে থাকা তান্ত্রিক সিন্ধিয়াকে পিষে ফেলে। তবে মৃত্যুর ঠিক আগের মুহূর্তে তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে তান্ত্রিক ভানুগড়বাসীকে অভিশাপ দেয় যে এই রাজপ্রাসাদ খুব শীঘ্রই পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, এখানকার রাজপরিবার সহ সমস্ত মানুষের অকাল মৃত্যু ঘটবে এবং তাদের আত্মা কোনোদিন মুক্তি না পেয়ে এই দুর্গের ভেতরেই চিরকাল বন্দী থাকবে। এই ঘটনার ঠিক 1 বছরের মাথায় প্রতিবেশী আজগবর রাজ্যের সাথে ভানুগড়ের এক ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধ হয়, যাতে ভানুগড়ের সেনাবাহিনী সম্পূর্ণ পরাস্ত হয় এবং রাজকুমারী রত্নাবতী সহ দুর্গের ভেতরের প্রায় প্রতিটি মানুষ নির্মমভাবে নিহত হলে পুরো শহরটি রক্তগঙ্গায় ভেসে যায়। বর্তমানে এই ঐতিহাসিক ও রহস্যঘেরা স্থানটি ভারত সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর অধীনে একটি সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক এলাকা হলেও গভীর জঙ্গল ও পাহাড়ে ঘেরা হওয়ায় রাতের অন্ধকারে এখানে চিতাবাঘ, হায়না, বিষাক্ত সাপের উপদ্রব এবং আলো না থাকার কারণে দুর্ঘটনার চরম ঝুঁকি থাকে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ভারত সরকার দুর্গের প্রবেশদ্বারে একটি সরকারি সতর্কীকরণ বোর্ড ঝুলিয়ে দিয়েছে, যেখানে স্পষ্টভাবে লেখা আছে, সূর্যাস্তের পর থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত ভানগড় দুর্গের সীমানার ভেতরে সাধারণ মানুষের প্রবেশ আইনগতভাবে সম্পূর্ণ নিষিদ্ধ, যা ভানগড় দুর্গকে ইতিহাসের পাতায় যেমন এক বিশেষ স্থান দিয়েছে, তেমনি একে করে তুলেছে ভারতের সবচেয়ে রহস্যময় ও রোমাঞ্চকর এক দর্শনীয় স্থান। তো বন্ধুরা, এই ছিল রাজস্থানের সেই অভিশপ্ত ভানগড় দুর্গের আসল ইতিহাস এবং তার পেছনের রহস্য। বিজ্ঞান হয়তো এই ভূত বা অভিশাপকে স্বীকার করে না, কিন্তু স্থানীয় মানুষের বিশ্বাস এবং প্রত্নতাত্ত্বিক বিভাগের এই নিষেধাজ্ঞা আজও আমাদের মনে একটা বড় প্রশ্নচিহ্ন রেখে যায়। আসলে কি সেখানে কোনো অলৌকিক শক্তি আছে? আপনার কি মনে হয়, ভানগড় দুর্গের এই কাহিনী কি সত্যি নাকি শুধুই অন্ধবিশ্বাস? নিচে কমেন্ট করে আপনার মতামত আমাকে অবশ্যই জানাবেন। যদি আজকের এই রহস্যময় সত্যটি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনার যে সমস্ত বন্ধুরা ভূত বা রহস্যের গল্প শুনতে ভালোবাসেন, তাদের সাথে ভিডিওটি এখনই শেয়ার করুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই রকম আরও রোমাঞ্চকর, রহস্যময় এবং গা ছমছমের ভিডিও দেখতে চান, তবে দেরি না করে এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বোতামটি প্রেস করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন। খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো রহস্যময় স্থানের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।